নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসির পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে, যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে CBT 1 CBT 2 সমস্ত কোশ্চেনগুলো রাখা রয়েছে, এনটিপিসির বিগত বছরের কোশ্চেনগুলো। তো আজকে আমরা দেখে নেবো সবার প্রথমে আমাদের যে প্রশ্ন। তার আগে তোমরা সকলে একটু লাইক করে দেবে এখনই, এবং শেয়ার করে দেবে সকলে, এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, এবং কমেন্ট সেকশনে। আমাদের যে ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইউএনও এর সদর দপ্তর অবস্থান করছে কোথায়? তো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার অবস্থান করছে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? চারটে অপশন আছে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। রাইট অ্যান্সার যেটা হবে নিউ ইয়র্কের নিউ ইয়র্ক সিটি, এখানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের হেডকোয়ার্টার অবস্থান করছে। এবং এই যে ইউএনও রয়েছে, ইউএনও কিন্তু সব থেকে বড় একটা সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এখানে আমাদের দেখতে হবে এর প্রতিষ্ঠা দিবস কত সালে। 1945 24 অক্টোবর এটা প্রতিষ্ঠিত হয়েছিল ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্কের নিউ ইয়র্ক সিটি। এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এর কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে নাকি এগুলো সবই কিন্তু আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়। এর 6টা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। আমরা পরবর্তীতে দেখে নেবো এই ধরনের কোশ্চেনগুলো। চলো পরবর্তী কোশ্চেনে দেখি। পদ্মাবত এর লেখক কে রয়েছেন? আর ইউএনও এর যে বর্তমানে কিন্তু সেক্রেটারি জেনারেল রয়েছেন, তার নাম কি? অ্যান্টনিও গুটেরেস। এখানে কিন্তু পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করা হবে। এর আগে ছিল বান কি মুন, কিন্তু বর্তমানে আমাদের রয়েছেন অ্যান্টনিও গুটেরেস, ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের। ঠিক আছে, আমাদের যে পরবর্তী প্রশ্ন রয়েছে, পদ্মাবত এর লেখক কে? তো এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? অপশান আমাদের চারটে রয়েছে, অপশানগুলো দেখে নাও। পদ্মাবত এর লেখক হয়ে যাবে আমাদের মালিক মোহাম্মদ জায়সি। মালিক মোহাম্মদ জায়সির লেখা হচ্ছে পদ্মাবত। এখান থেকে আমাদের দেখতে হবে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। মহাত্মা গান্ধীর লেখা যে সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলো রয়েছে, সামনেই আমরা দেখছি হিংসারাজ, বহুবার এসেছে, নবজীবন, ইয়ং ইন্ডিয়া। এছাড়া মহাত্মা গান্ধীর যে আমাদের অটোবায়োগ্রাফি রয়েছে, যেটা মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এই সমস্ত গ্রন্থগুলো কিন্তু মহাত্মা গান্ধীর। পরবর্তী কোশ্চেন আছে, আর এগুলো সবই কিন্তু আমাদের এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয়। সুভাষচন্দ্র বোস, যেটা কিন্তু দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এটা কার? সুভাষচন্দ্র বোসের। সরোজিনী নাইডুর হচ্ছে দ্য গোল্ডেন থ্রিজোল্ড। দ্য গোল্ডেন থ্রিজোল্ড সরোজিনী নাইডুর। জওয়াহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার লেখা যে সমস্ত, এটা আমরা যেটা দেখছি এটা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া, যেটা অটোবায়োগ্রাফি রয়েছে। এবং এখানে কিন্তু আমাদের যেটা রয়েছে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। ঠিক আছে, আচ্ছা, আত্মকথা যেটা তার অটোবায়োগ্রাফি। আর এখানে আমাদের রয়েছে যেটা অ্যানিবেশনদের হচ্ছে কমনওয়েলথ, নিউ ইন্ডিয়া, এই সমস্ত গ্রন্থগুলো তার লেখা। এছাড়া আমরা পরবর্তীতে দেখব রাজেন্দ্র প্রসাদ, তার লেখা যে গ্রন্থ যেটা গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া ডিভাইডেড, এটা কার? রাজেন্দ্র প্রসাদের। খুশবন্ত সিং এর হচ্ছে এ ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিং এর। ইন্দিরা গান্ধীর ইটারনাল ইন্ডিয়া। এই সমস্ত গ্রন্থগুলো কিন্তু আমাদের এক্সামে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, যেগুলো CBT 1 CBT 2 এনটিপিসি সহ রেলওয়ে সমস্ত এক্সামে। তো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি জাতিসংঘের 6টি অফিসিয়াল ভাষার মধ্যে একটি? তো একটু আগে আমরা বলছিলাম যে ইউনাইটেড নেশনসের 6টা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে বলেছে এখানে 6টি অফিসিয়াল ভাষার একটি কোনটা। অর্থাৎ এই চারটে অপশন দেওয়া আছে, যেখানে একটা কিন্তু অবস্থান করছে যেটা কিন্তু ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর বাদবাকি 3টে নয়। এখানকার মধ্যে সেটা কোনটা? অবশ্যই চায়না। চীনা যে ভাষা রয়েছে সেটা কিন্তু ইউনাইটেড নেশনস অফিসিয়াল কিন্তু ভাষা। এবার আমরা দেখতে হবে যে আমাদের টোটাল ছয়টা ভাষা কি কি আছে। ফার্স্টে আমাদের দেখব আরবিক। আরবিক রয়েছে, চাইনিজ ভাষা রয়েছে, ইংলিশ রয়েছে, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং স্প্যানিশ। এই যে ছয়টি ভাষা রয়েছে, আবার বলছি, যেটা হচ্ছে আরবিক, চীনা, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান অ্যান্ড স্প্যানিশ। এই ছয়টি কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেগুলো হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এখান থেকে পরীক্ষায় কিন্তু অবশ্যই আসে। পরবর্তী প্রশ্ন আছে, রাজ্য সরকারের মুখ্য আইনি আধিকারিক কে রয়েছেন? তো রাজ্য সরকারের মুখ্য আইনি আধিকারিক রয়েছেন, তার নাম কি আছে? অবশ্যই কিন্তু ইনি কিন্তু হাইয়েস্ট ল অফিসার হচ্ছে আমাদের স্টেটের। তার অপশনটা কি আছে? অপশন 4টে রয়েছে। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল হচ্ছে আমাদের যে কোনো রাজ্যের কিন্তু একজন মুখ্য আইন আধিকারিক। এবং এখানে যে রয়েছে অ্যাটর্নি জেনারেল, ইনি হচ্ছেন কেন্দ্রীয় একজন ল অফিসার, তিনি হচ্ছে হাইয়েস্ট ল অফিসার অফ আওয়ার কান্ট্রি, যেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এবং এখানে দেখতে হবে অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, সাংবিধানিক পদ, এগুলো কত নম্বর আর্টিকেলে আছে। প্রথমে আমরা দেখে নেব যেটা আমাদের
অ্যাটর্নি জেনারেল কিন্তু রয়েছে আমাদের সংবিধানের 76 আমাদের আর্টিকেল নাম্বারে, ঠিক আছে। এবং অ্যাডভোকেট জেনারেল যেটা রয়েছে সেটা হচ্ছে 165 নাম্বার আর্টিকেলে কিন্তু রয়েছে অ্যাডভোকেট জেনারেলের কথা। তো এইগুলো আমাদের দেখতে হবে। এবং বর্তমান অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন? আর ভেঙ্কটরমণি, তিনি কিন্তু বর্তমান অ্যাটর্নি জেনারেল রয়েছেন। এবং এই সমস্ত ক্লাসগুলো আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট ক্লাস যেটা আমরা দিয়েছি সেখান থেকে প্রশ্ন অবশ্যই একটা আসবে, সেই ক্লাসটা তোমরা দেখে নেবে, চ্যানেলে দেওয়া আছে। এখানে আমাদের দেখতে হবে একটা, যেটা হচ্ছে অপশন 4, সলিসিটর জেনারেল। সলিসিটর জেনারেল কোনো সাংবিধানিক পদ নয়, কিন্তু এই অ্যাটর্নি জেনারেল অর্থাৎ আমাদের যে সর্বোচ্চ আইনি কর্মকর্তা রয়েছেন তাকে কিন্তু সাহায্য করার জন্য এই পদটা তৈরি করা হয়েছে, সলিসিটর জেনারেল। বর্তমানে সলিসিটর জেনারেল কে রয়েছেন? তুষার মেহতা। তুষার মেহতা কিন্তু বর্তমানে আমাদের সলিসিটর জেনারেল রয়েছেন, যার কাজ অ্যাটর্নি জেনারেল অর্থাৎ আর ভেঙ্কটরমণিকে সাহায্য করা। পরবর্তী কোশ্চেন আছে, 2020 সালের অক্টোবর অনুযায়ী ভারতে কতগুলো রাজ্য দ্বিকক্ষ বিশিষ্ট? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। অর্থাৎ এমন কটা রাজ্য রয়েছে আমাদের ভারতে যেগুলোতে কিন্তু বিধানসভা এবং বিধান পরিষদ, লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি দুটোই অবস্থান করছে, ঠিক আছে। তো আমরা জানি যে বিধান সভা রয়েছে সেটা কিন্তু যেটা আমাদের রয়েছে, এবং বিধান পরিষদ যেটা কিন্তু উচ্চকক্ষ, আর বিধানসভাটা নিম্নকক্ষ। ঠিক যেরকম আমাদের রাজ্যসভা উচ্চকক্ষ, লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, ঠিক এরকম আমাদের দুই ধরনের যে দ্বিকক্ষ বিশিষ্ট যে আমাদের কোন কোন রাজ্যে রয়েছে সেটা আমাদের দেখতে হবে। লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, 6টা রাজ্যে কিন্তু রয়েছে আমাদের ভারতে, টোটাল 6টা রাজ্যে। এই 6টা রাজ্যগুলো কোনগুলো তোমরা অবশ্যই যারা জানো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। উত্তরপ্রদেশে, বিহারে রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, এছাড়া অন্ধ্রপ্রদেশে রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে, কর্ণাটকে রয়েছে এবং তেলেঙ্গানায় রয়েছে। তো এই 6টি রাজ্য রয়েছে যেখানে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই দুটোই কিন্তু অবস্থান করছে, যদি আমাদের পশ্চিমবঙ্গে বিধান পরিষদ নেই, বিধানসভা আছে। পরবর্তী কোশ্চেন আছে, নিচের কোনটি ভারতের যে নবীনতম ভঙ্গিল পর্বত কোনটা? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে হিমালয় পর্বতমালা, যার উচ্চতা কিন্তু প্রতিনিয়তই বাড়তে থাকে, কারণ এখানে ভূমিকম্প হয়। আর এর আগের অবস্থা কি ছিল? টেথিস সাগর, যেটাই কিন্তু পরবর্তীতে ভাঁজ হয়ে আমাদের হিমালয় পর্বত তৈরি হয়েছে, এটা তাই তো। চলো পরবর্তী কোশ্চেন আছে, আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বত কোনটি? আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বত কোনটা? এখানে কিন্তু পরীক্ষায় সিবিটি 2 এ আসা কোশ্চেন। রাইট অ্যান্সার হয়ে যাবে এটা আমাদের কিলিমাঞ্জারো, মাউন্ট কিলিমাঞ্জারো, যেটা কিন্তু আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বত, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু অলরেডি চলে এসেছে এটা এনটিপিসিতে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেবো এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলো এখনো যদি না পড়ে থাকে এটা তাড়াতাড়ি করে নাও। সামনে আমাদের 5ই জুন থেকে এক্সাম শুরু হতে যাচ্ছে এবং আমরা সকলে দেখে নিয়েছি এক্সামিনেশন স্ট্যাটাস, কার অ্যাপ্রুভ হয়েছে কার হয়নি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কিন্তু সবার কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, তার মেসেজ এবং ইমেল তোমরা কিন্তু ইতিমধ্যে হয়তো পেয়ে গেছো, যারা পাওনি তারা পেয়েও যাবে। এখানে রয়েছে এনটিপিসি লাস্ট এক্সাম 2020-21 133টা শিফটের 5000 প্লাস জিকে কোশ্চেন, তাও আবার শিফট ওয়াইজ বাংলা ভাষায় সুন্দরভাবে রয়েছে প্রিন্টেবল ফরম্যাটে। যাদের প্রয়োজন আছে তোমরা পেয়ে যাবে, 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে। আর এখান থেকেই প্রশ্ন আসবে 100%, তার কারণ তোমরা মিলিয়ে নেবে 2024-এর আরবিএফ কনস্টেবল বা এসআইতে আসা সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এই এনটিপিসিতেই বেশিরভাগ কিন্তু প্রশ্ন ছিল, যেগুলো কিন্তু বারবার আমরা রিপিট হয়েছে, আমরা কিন্তু রিপিট পেয়েছি। আবার আমাদের যে এনটিপিসি এক্সামটা হচ্ছে সেখানে কিন্তু আমরা অবশ্যই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে পাবো, তার কারণ এটা এনটিপিসিরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সুতরাং যাদের প্রয়োজন আছে 99 টাকা দিয়ে তোমরা এটা নিয়ে নিতে পারবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে ডেমো পিডিএফ পেয়ে যাবে। এবং এই যে শিফটগুলো রয়েছে এর 31টা শিফট আমাদের এই চ্যানেলে ডিটেল সলিউশন রয়েছে, এবং বাকিগুলো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ টপিক রেলের এক্সামের জন্য, তার কারণ আরপিএফ কনস্টেবলের কথা যদি বলি 500-র কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, এবং আমরা যদি এনটিপিসির কথা বলি সেখানে 40টা জিকে কোশ্চেনের মধ্যে আমাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কিন্তু 10টা প্রশ্ন আসার সম্ভাবনা গ্যারেন্টি রয়েছে। তার কারণ আমরা 2024-এ যে সমস্ত এক্সাম হয়েছে সেগুলো দেখে আমরা বুঝে গেছি যে এনটিপিসিতে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ ভালো মাত্রায় থাকতে যাচ্ছে। সুতরাং 10টা তো তোমরা ধরেই রাখবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত জিস্ট, যেটা হচ্ছে 2024-এর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এখান থেকে প্রশ্ন আসবেই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যাদের প্রয়োজন আছে যেটা তোমরা পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। এখানে তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর টপ 100 কোশ্চেন পাবে, সেখানে কিন্তু ডিটেল তোমরা কিন্তু 100টা কোশ্চেন পাবে, মোটামুটি 1200 কোশ্চেন পেয়ে যাবে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর। তার সাথে পাবে হচ্ছে এই জিএস্ট, যেটা কিন্তু 50টা পেজের মধ্যে রয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু এখানেই রয়েছে। যাদের প্রয়োজন তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে আগে কমপ্লিট করবে, তারপর 1200টা কমপ্লিট করবে, ঠিক আছে, যাদের যেরকম টাইম আছে সেই টাইম অনুযায়ী। আর এখান থেকে প্রশ্ন 100% আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নয়, কারণ হচ্ছে 2024-এর এসএসসি এবং আরআরবি সমস্ত এক্সামে আমরা কিন্তু কমন দিয়ে এসেছি 80%-এর মতো কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো যাদের প্রয়োজন আছে 80 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে এই কারেন্ট অ্যাফেয়ার্স 2024।
আর এখানে আছে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে আমাদের মান্থলি পিডিএফ রয়েছে এবং প্রতিটি পিডিএফ কিন্তু তোমাদের অবশ্যই 30টা থেকে 32টা পেজের মধ্যে কিন্তু কভার করা রয়েছে পিডিএফ। এবং এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেনের যদি কথা বলি, এখানে কিন্তু তোমাদের 450 কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন আছে। তার কারণটা বলি, এখানে এসএসসি টিয়ার 1 টিয়ার 2, আমাদের রেলওয়ে এক্সামের সিবিটি 1 সিবিটি 2, আমাদের রাজ্যের এক্সামের ডব্লিউবিসিএস সহ সমস্ত এক্সামে কিন্তু আমরা মেন্স এবং প্রিলি লেভেলকে মাথায় রেখে এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি রেডি করছি 2025 থেকে। এই 25 থেকে আমরা কিন্তু এই পরবর্তী যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমরা রেডি করব, সবই কিন্তু তোমাদের প্রিলি এবং মেন্সের কথা মাথায় রেখে রেডি করা হবে। এবং তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে, কোনো কিছু কোশ্চেন কিন্তু এর বাইরে সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও বিভিন্ন এক্সামে আমরা অলরেডি কমন দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। এবং এই সমস্ত পিডিএফ থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলও কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এখানে কোনো তোমাদের ব্যাজও নেওয়ার দরকার নেই, আমরা অলরেডি ফ্রিতে যা দিয়েছি সেখান থেকে প্রশ্ন তোমাদের চলে আসবে। যাই হোক, এখানে কিন্তু যাদের রয়েছে এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা কিন্তু এটা 55 টাকায় পেয়ে যাবে। এবং এখানে কিন্তু তোমাদের ডিটেল সলিউশন কিন্তু রয়েছে। এবং বায়োলজি যে সমস্ত প্রশ্ন লাস্ট 10 বছরে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে রেলের বিভিন্ন এক্সামে, শুধু এনটিপিসি নয় সমস্ত এক্সামে, সেই সমস্ত কোশ্চেনগুলো বায়োলজি থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে অ্যারেঞ্জ করে আমরা চ্যাপ্টার ওয়াইজভাবে এইভাবে প্রিন্টেবল ফরম্যাটে তোমাদের কিন্তু এটা রেডি করা হয়েছে, যেখানে 1250 প্লাস কিন্তু নাম্বার অফ কোশ্চেন রয়েছে বায়োলজি কোশ্চেন, যেগুলো এসএসসির বিভিন্ন এক্সামে কিন্তু আসা হয়েছে এই সমস্ত প্রশ্নগুলো, ঠিক আছে? তো যাদের প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করে নিও। এবং এটা কিন্তু বিশেষ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা আরআরবি গ্রুপ ডি বা লেভেল 1-এর এক্সাম দেবে, এএলপি টেকনিশিয়ান বা জেইর এক্সাম দেবে, যেগুলোতে সায়েন্সের ওয়েটেজ বেশি মাত্রায় রয়েছে, সেই সমস্ত এক্সাম অবশ্যই এনটিপিসির এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে, কারণ সেখানেও কিন্তু বায়োলজি থেকে 4 থেকে 5টা কোশ্চেন থেকে থাকে। যাদের প্রয়োজন আছে তোমরা কিন্তু 60 টাকা দিয়ে কমপ্লিট এই বায়োলজি কোশ্চেন পেপারটা পেয়ে যাবে, যেগুলো কিন্তু এনটিপিসি সহ আমাদের রেলের সমস্ত এক্সামে আসা কোশ্চেন, অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবং আরপিএফ এসআই 2024-এর যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের হয়েছে সেই সমস্ত প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের রেডি করা আছে, যেমন বুক অ্যান্ড অথর রয়েছে, ঠিক এরকম আর্ট অ্যান্ড কালচার রয়েছে, এইভাবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, জিওগ্রাফি এবং কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে চ্যাপ্টার ওয়াইজভাবে। এবং তোমাদের যাদের প্রয়োজন আছে এটা কিন্তু তোমরা দেখে নেবে, এটা 2024-এর আরপিএফ এসআই এর জিকে কোশ্চেন। এখানে কিন্তু 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে, অবশ্যই প্রিন্টেবল ফরম্যাট রয়েছে, সুন্দরভাবে রয়েছে এবং 35 টাকা কিন্তু প্রাইস আছে। যাদের প্রয়োজন আছে তোমরা নিয়ে নিও। সুতরাং এনটিপিসি এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আছেই, এবং তোমরা কিন্তু এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে, ডেমো পিডিএফ এখানেই দেখতে পাবে। আরপিএফ কনস্টেবল থেকে শুরু করে সমস্ত এক্সামেই কিন্তু আমাদের এনটিপিসি পিওয়াইকিউ থেকে অনেক প্রশ্ন কিন্তু এসেছে, সুতরাং এটা তোমরা আগে কমপ্লিট করে নেবে। এবার তোমাদের যেটা বলছি এসএসসি জিডি যারা রয়েছে 2026-কে যারা টার্গেট করছো তাদেরকে বলছি 2024-এ পিওয়াইকিউ জিকেটা কমপ্লিট করে নাও, যেখানে 53টা শিফট রয়েছে, শিফট ওয়াইজ সলিউশন বেঙ্গলি ভাষায় তোমরা পেয়ে যাবে। এবং এখানে কিন্তু 2025-এর যে সাবজেক্ট ওয়াইজ সেটা কিন্তু রেডি করা হচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বইয়ের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? আমরা সকলে জানি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কত সালে নোবেল প্রাইজ পান, অবশ্যই আমাদের দেখতে হবে সাল 1913-তে। 1913-তে তিনি কিন্তু সাহিত্যে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং এখানে আমাদের দেখতে হবে তিনি কিন্তু গীতাঞ্জলির জন্য এই লিটারেচারে তিনি কিন্তু এই পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ম্যালেরিয়া সংক্রমণের জন্য এখানে কি বলেছে, সংক্রমণ নিয়ে গবেষণার জন্য কে নোবেল পুরস্কারে ভূষিত হন? তো এখানে আমাদের দেখতে হবে যে রোনাল্ড রস, তিনি কিন্তু এই ম্যালেরিয়ার যে জন্য তার সংক্রামক নিয়ে তিনি কিন্তু গবেষণার জন্য এই নোবেল পুরস্কারে ভূষিত হন। এবং আমরা এখান থেকে যদি একটু দেখে নিই, আমাদের ভারত থেকে এখনো পর্যন্ত কে কে নোবেল প্রাইজ পেয়েছে এবং কতজন তারা কোন কোন সালে পেয়েছে, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ এখান থেকে প্রশ্ন আমাদের বারবার জিজ্ঞাসা করা হয়। তো আমরা দেখে নিচ্ছি ফার্স্টেই যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913-তে সাহিত্যে নোবেল প্রাইজ পাচ্ছেন। এছাড়া 1930 সালে ফিজিক্সে সিভি রমন তিনি কিন্তু 1930 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন, এবং তিনিই কিন্তু ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন প্রথমবার। এবং 1968 সালে হরগোবিন্দ খোরানা তিনি কিন্তু মেডিসিনে এই নোবেল পুরস্কার তিনি কিন্তু পেয়েছিলেন। পরবর্তী আমরা দেখব নোবেল পিস প্রাইজ, যেটা কিন্তু শান্তিতে তিনি পেয়েছিলেন, তার নাম মাদার টেরেসা, সাল 1979। 1979-এ মাদার টেরেসা তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। এবং এখানে কিন্তু অমর্ত্য সেনও কিন্তু পেয়েছিলেন 1998-তে, ইকোনমিক্সে প্রথম আমাদের নোবেল পুরস্কার পেয়েছিলেন এই অমর্ত্য সেন। কত সাল? 1998, পরীক্ষায় অনেকবার এসেছে। এবং আমরা দেখব আর ভেঙ্কটরামন, তিনি কিন্তু কেমিস্ট্রিতে 2009-তে তিনি কিন্তু কেমিস্ট্রিতে ভেঙ্কটরমন রামকৃষ্ণন তিনি কিন্তু এই কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ আর একটা কোশ্চেন যেটা কিন্তু জিজ্ঞাসা করা হয় যে শান্তিতে কৈলাস সত্যার্থী কত সালে নোবেল পুরস্কার পান? অবশ্যই কিন্তু 2014। শান্তিতে
এই কৈলাস সত্যার্থী তিনি কিন্তু 2014-তে নোবেল পুরস্কার পিস প্রাইজ কিন্তু পেয়েছিলেন। এছাড়া 2019-এ লাস্ট আমাদের যে নোবেল পুরস্কার যে উইন হয়েছিলেন তার নাম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছেন, তিনি তার নাম কি অবশ্যই অভিজিৎ ব্যানার্জি, তিনি কিন্তু ইকোনমিক্সে এই নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তো এই সমস্ত নামগুলো আমাদের দেখতে হবে, এখান থেকে কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, নিম্নলিখিতদের মধ্যে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী কে ছিলেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই তিনি কিন্তু সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং ইনি কোন দেশ থেকে বিলং করেন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। কত সালে পেয়েছিলে সেটাও বলবে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নিরাপত্তা যে উপগ্রহ রয়েছে সেটা কোনটা? নিরাপত্তা উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট রয়েছে, সেই স্যাটেলাইটের নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে GSAT-7। GSAT-7 এটা একটা নিরাপত্তা উপগ্রহ ছিল আমাদের ভারতে। এবং আমরা যদি বলি আমাদের ভারতের প্রথম স্যাটেলাইটের নাম কি, পরীক্ষায় অনেকবার এসেছে, আবারও আসবে, যেটা হচ্ছে আর্যভট্ট। আর্যভট্ট প্রথমবার উৎক্ষেপণ করা হয়েছিল কত সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে 19 এপ্রিল 1975। 19 এপ্রিল 1975 আর্যভট্ট কিন্তু প্রথম স্যাটেলাইট ছিল আমাদের ভারতের। পরের কোশ্চেন আছে আমাদের, যেখানে কিন্তু আমাদেরকে সাহায্য করেছিল সোভিয়েত রাশিয়া। ঠিক আছে, আচ্ছা, বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান রয়েছে 4টে, কোনটা হবে? ভ্যালেন্তিনা তেরেস্কভা, তিনি কিন্তু আমাদের বিশ্বের প্রথম কিন্তু মহিলা মহাকাশচারী ছিলেন, ভ্যালেন্তিনা তেরেস্কভা। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নলিখিতদের মধ্যে কে নোবেল পুরস্কার বিজয়ী নন কে? অবশ্যই মহাত্মা গান্ধী নন, তিনি কিন্তু নোবেল পুরস্কার পাননি, কারণ আমরা এগুলো সবই দেখে নিয়েছি। অমর্ত্য সেন পেয়েছেন ইকোনমিক্সে, কৈলাস সত্যার্থী 2014-তে পেয়েছেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর 1913-তে পেয়েছেন। এনারা সকলেই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। তো এইভাবে কিন্তু প্রশ্ন কিন্তু আমাদের এসেছে CBT-2 CBT-1-এর সমস্ত এক্সামে, NTPC এগুলো সবই কিন্তু NTPC-তে আসা কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো প্রথম মহিলা কে ছিলেন? তো প্রথম মহিলা কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের, রাইট অ্যান্সার কি? জুনকো তাবাই। জুনকো তাবাই তিনি কিন্তু মাউন্ট এভারেস্টে পৌঁছানো প্রথম মহিলা ছিলেন। এবং আমরা যদি বলি প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন মাউন্ট এভারেস্টে, ওটা রাইট অ্যান্সার হবে বাচেন্দ্রী পাল, অপশন নাম্বার 1। বাচেন্দ্রী পাল প্রথম ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু ক্লাইম দ্য মাউন্ট এভারেস্ট। ওকে, তো এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে বারবার আমরা দেখতে পাবো। আমাদের পরবর্তী প্রশ্ন আছে, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক প্রথম কে ছিলেন? রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই তিনি একজন বিশ্ববিখ্যাত একজন দাবাড়ু। ঠিক আছে, তো নামটা তোমরা বুঝতেই পারছো অপশন দেখে, এখানে কিন্তু দাবা খেলার একজনাই রয়েছেন, তার নাম রয়েছেন বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ তিনি কিন্তু ফার্স্ট টাইম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। সাল কত? 1991 থেকে 92। প্রথমবার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে সম্মানিত হচ্ছেন এই বিশ্বনাথন আনন্দ, এবং তিনি কিন্তু 5 বারের গ্র্যান্ড মাস্টার। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। পরবর্তী কোশ্চেন, আর তারই শিষ্য ডি গুকেশ, তো আমরা সকলে জানো যে তিনি কিন্তু ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছাড়া তার আরেকজন শিষ্য আর প্রজ্ঞানন্দ, তিনিও কিন্তু জিতেছেন, যেটা হচ্ছে টাটা যে একটা পুরস্কার ছিল সেটা। তো এই ধরনের কোশ্চেনগুলো আমাদের এক্সামে আসে, আর তারা সকলেই কিন্তু কোন রাজ্য থেকে? তামিলনাড়ু। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, প্রথম কোন ব্যক্তিত্ব যে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন বা পুরস্কৃত হয়েছেন, তার নাম কি? প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া ব্যক্তি কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান অনুসারে দেবিকা রানী। দেবিকা রানী কিন্তু প্রথমবার দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং আমরা দেখে নেব 2024-25-এ আমাদের বর্তমান অর্থাৎ লেটেস্ট কারেন্টের টপিক, যেটা কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? মিঠুন চক্রবর্তী। তাই তো, এটা কিন্তু আমরা অ্যাওয়ার্ড অ্যান্ড অনার যে পুরস্কার সম্মান যে আমাদের ক্লাসটা ছিল সেখানে কিন্তু আমরা অলরেডি কভার করেছি। এই ক্লাসটা যারা দেখোনি দেখে নেবে, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেবে এবং অ্যাপয়েন্টমেন্ট দেখে নেবে, এগুলো থেকে প্রশ্ন একদম 100% কমন পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে কি কোশ্চেন, আচ্ছা তার আগে আমরা দেখে নিই আগের প্রশ্নটা কি ছিল আমাদের। এই যে আমাদের দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ছিল, এখানে তোমরা বলবে, আচ্ছা আমরা তো এটা দেখেই নিলাম না 2024-25, যেটা কিন্তু মিঠুন চক্রবর্তী পেয়েছেন, কারেন্টের টপিক দেখে নিয়েছি। পরের কোশ্চেনটা আমরা দেখি, ভারতরত্ন প্রাপক প্রথম খেলোয়াড় কে ছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, ভারতরত্ন প্রাপক প্রথম খেলোয়াড় কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর 2014-তে তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এবার আমাদের কিন্তু দেখতে হবে যে 2024-এ লাস্ট যে আমাদের ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেখানে ভারতরত্ন কে কে পেয়েছিলেন, অবশ্যই সেগুলো আমাদের দেখতে হবে। এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে ভারতরত্ন তারা কারা কারা ছিলেন। MS স্বামীনাথন, প্রথমেই তার নাম দেখব, কারণ তিনি কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন। MS স্বামীনাথন তিনি কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, এবং তিনি ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন। পরীক্ষায় বারবার আসবে এটা। এবং বিশ্বের সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলক। ঠিক আছে, আচ্ছা আর কে পেয়েছে? PV নরসিংহ রাও পেয়েছিলেন, আর লালকৃষ্ণ আডবাণী পেয়েছিলেন, এছাড়া কর্পূরী ঠাকুর যিনি কিন্তু বিহারের ফরমার চিফ মিনিস্টার ছিলেন। আচ্ছা,
ঠিক আছে, এই পর্যন্ত আমরা দেখে নিলাম। পরবর্তী আমাদের প্রশ্ন কি আছে, আর এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু অলরেডি আমাদের দেওয়া আছে, ভারতরত্ন ক্লাস থেকে ডিটেল ক্লাস কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। আর আমাদের এনটিপিসি সহ আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ রয়েছে না, সেখানে কিন্তু আমাদের কিন্তু এগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যে প্রতি বছর নভেম্বর মাসে সাংগাই ফেস্টিভ্যাল, সাংগাই উৎসব পালন করা হয়, কোথায়? গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, এটা আমাদের অনেকবার এসেছে কোশ্চেনটা। মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে কিন্তু প্রতি বছরের নভেম্বর মাসের দিকে কিন্তু পালন করা হয়ে থাকে সাংগাই ফেস্টিভ্যাল। প্রশ্নটা এইভাবেও কিন্তু এসেছে, যেটা দেখলাম এনটিপিসি সিবিটি 2-তে, সাংগাই ফেস্টিভ্যাল কোন মাসে পালন করা হয় মণিপুরে? নভেম্বর মাসে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, উগাদি ফেস্টিভ্যাল। উগাদি ফেস্টিভ্যালটা আমরা দেখতে পাই আমাদের দক্ষিণ ভারতের তিনটে রাজ্যে। তো এখানে কিন্তু তিনটের মধ্যে কোনটা রাজ্য হবে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ আমরা অপশানেই দেখতে পাচ্ছি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকের দিকে কিন্তু পালন করা হয়ে থাকে, যেটা কিন্তু উগাদি ফেস্টিভ্যাল রয়েছে, এটা কিন্তু দক্ষিণ ভারতের তিনটে রাজ্যে। পরবর্তী প্রশ্ন আছে, বিখ্যাত গাঙ্গর ফেস্টিভ্যাল। গাঙ্গর ফেস্টিভ্যাল এটা কোন রাজ্যে পালন করা হয়? অবশ্যই এখানে কিন্তু রাইট অ্যান্সার কোনটা হবে? এর আগে যেগুলো আমাদের দেখেছিলাম ফেস্টিভ্যাল রিলেটেড যে ক্লাসটা করেছি, একদম কমপ্লিট টপিক তোমরা দেখে নেবে। ফোক ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স দেখে যাবে, যেগুলো আমরা ক্লাস করিয়ে রেখেছি, ঠিক আছে। অলরেডি প্লেলিস্ট করা আছে, সব ক্লাস কিন্তু করিয়ে রাখা আছে, যারা ক্লাস দেখেছে তারাই কিন্তু কমন পাবে। তো গাঙ্গর ফেস্টিভ্যাল, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, রাজস্থানে কিন্তু আমরা দেখতে পাই গাঙ্গর ফেস্টিভ্যাল। এবং রাজস্থানে কিন্তু আরও অনেক দেখতে পাই, ঘুমর দেখতে পাই, কালবেলিয়া ড্যান্স দেখতে পাই, যেটা কিন্তু একটা সাপেরা ড্যান্স, ঠিক আছে। গ্লোবো সাপেরা তার জন্য জনপ্রিয়। চলো পরবর্তী কোশ্চেন আছে, ন্যাটো। ন্যাটো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? ন্যাটোর হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করছে এই ন্যাটোর হেডকোয়ার্টার, ঠিক আছে। এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1949-এ কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর কার্যালয় কোথায় অবস্থান করছে? ফিলিপিন্সের ম্যালেরিয়াতে অবস্থান করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কার্যালয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, এগুলো আমাদের দেখে রাখতে হবে। পরের প্রশ্ন আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ এর প্রধান যে গবেষণা কেন্দ্র, এটা ভারতের কোথায় অবস্থান করছে? ভারতের কোথায় অবস্থান করছে এটা? রাইট অ্যান্সার হয়ে যাবে বেঙ্গালুরু। কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থান করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ এর প্রধান যে গবেষণা কেন্দ্র। পরবর্তী প্রশ্ন আছে, মৈত্রী এবং দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্র রয়েছে, এটা আমাদের ভারতের বাইরে অবস্থিত, কিন্তু কোথায় অবস্থিত? ভারতের বাইরে তো, কিন্তু কোথায়? অবশ্যই আন্টার্কটিকা। আন্টার্কটিকা অবস্থান করছে দক্ষিণ গঙ্গোত্রী এবং মৈত্রী এবং ভারতী, তিনটে যে গবেষণা কেন্দ্র, এগুলো কিন্তু অবস্থান করছে আন্টার্কটিকাতে। পরের কোশ্চেন আছে, ভারতের কফি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থান করছে? এটাও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটকের বেঙ্গালুরু। এখানে কিন্তু অবস্থান করছে কফি বোর্ডের হেডকোয়ার্টার। এবং ভারতের চা বোর্ডের অর্থাৎ টি বোর্ডের সদর দপ্তর অবস্থান করছে কোথায়? এটা কিন্তু আমাদের রাজ্যে অবস্থান করছে কোথায়? কলকাতা। কলকাতায় অবস্থান করছে এই চা বোর্ডের হেডকোয়ার্টারটা, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। এবং এই যে কোশ্চেনটা, এটা তোমরা সকলে বলো, যারা যারা এতক্ষণ ক্লাস দেখছো, আশা করি তোমরা সকলেই পারবে। ওয়েটিং ফর এ ভিসা, তো আমরা ওয়েট করছি এটার জন্য, কারা কারা উত্তরটা দেবে। তো রাইট অ্যান্সার যেটা আমরা দেখতেই পাচ্ছি, এখানে কিন্তু আমাদের মার্ক করা হয়েই গেছে অলরেডি। তো এখানে ডক্টর বি আর আম্বেদকর, তিনি কিন্তু ওয়েটিং ফর এ ভিসা, এইটি কিন্তু ছিল তার আত্মজীবনী, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা দেখে নিলাম, এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা যারা সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে। আর এই সমস্ত গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু আমাদের সমস্ত কিন্তু আমাদের সিবিটি 1, সিবিটি 2 সমস্ত কোশ্চেনগুলো আমাদের এক্সামে আসা কোশ্চেন, ঠিক আছে। তো এর বাইরে থেকে হয়তো কোনো কোশ্চেন হয়তো থাকবে না, ঠিক আছে। আর এই যে কোশ্চেনটা রয়েছে, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তিকে, এটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। আর তোমাদের বলে রাখি, এখান থেকে আর একটা কোশ্চেন তোমাদের আসে, যেটা কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, এখান থেকে আমরা মনে পড়ে গেল, যেটা কিন্তু এটা অবশ্যই আসবে, যেটা কিন্তু এই বছর 2024-25-এ কে পেয়েছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, তার কারণ হচ্ছে টোটাল যে কজন ব্যক্তি পেয়েছে, টোটাল 4 জন কিন্তু এখানে পেয়েছে, ঠিক আছে। 4 জনের নাম একটু বলে দিচ্ছি, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এখান থেকে প্রশ্ন আসবে, এই জন্য এটা বলছি। যেটা হচ্ছে ডি গুকেশ, তিনি কিন্তু একজন ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছেন 2024-25, আমরা সকলেই জানি। চেস অর্থাৎ দাবা খেলার সাথে সম্পর্কিত ডি গুকেশ। এবং মনু ভাকের, তিনি কিন্তু এই আমাদের প্যারিস অলিম্পিক যেটা হয়ে গেল 2024-25-এর যে প্যারিস অলিম্পিক, ফ্রান্সের প্যারিসে, এখানে কিন্তু তিনি এককভাবে এবং যুগ্মভাবে তিনি কিন্তু দুটি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছেন 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ের সাথে তিনি কিন্তু যুক্ত। আর তিনি কিন্তু একই অলিম্পিকে দুটো পদক পাওয়া প্রথম ভারতীয় মহিলা, ঠিক আছে। এবং এখান থেকে এটা আরেকটা দেখতে হবে, তার নাম হচ্ছে কি হরমনপ্রীত সিং, তিনি কিন্তু হকির সাথে সম্পর্কিত, হরমনপ্রীত সিং। এবং আরেকজন ব্যক্তি, তিনি হচ্ছেন একজন প্যারা অ্যাথলেটিক্স, তার নাম প্রবীণ কুমার,
ঠিক আছে। এই 4 জন ব্যক্তি কিন্তু 2024-এ কি পেয়েছে? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে, যেটা হচ্ছে হায়েস্ট আমাদের কিন্তু পুরস্কার। ঠিক আছে, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন যে আমাদের পুরস্কার, যেটা কিন্তু এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো এগুলো আমাদের দেখতে হবে। এই সমস্ত কোশ্চেনগুলো থেকে আমাদের এক্সামে কোশ্চেন আসবেই আসবে। যেগুলো তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন দিয়েছি সেই সমস্ত কোশ্চেনগুলো অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে, অবশ্যই জানাবে, কেউ এটা স্কিপ করবে না। আর যদি ক্লাস হেল্পফুল মনে হয়, আর হেল্পফুল মনে হবে না কেন, কারণ এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, হেল্পফুল না মনে হোক বা না হোক, ঠিক আছে, সেটা বড় কথা নয়। তার কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, এগুলো পিওয়াইকিউ কোশ্চেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে একটু, ঠিক আছে, শেয়ার অবশ্যই করে দেবে। এবং এইগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নম্বরে দেখে নেবে, এখানে তোমরা যে কোনো ডেমো পিডিএফ পেয়ে যাবে। এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে। এনটিপিসি পিওয়াইকিউ জিকে, যেখানে কিন্তু 5000 প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে, এটা কিন্তু সবার আগে কভার করে নাও। এটা যদি করে না যাও কিন্তু অনেক, মানে কি বলবো, আর এটাই তোমাদের বছরটাই ফালতু হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, এটা একদম গ্যারেন্টি আছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেখে যাবে অবশ্যই, আমরা কিন্তু অলরেডি কমন দিয়ে এসেছি, সেই জন্যই তোমাদের বলছি আবারও কিন্তু আমাদের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভালো মাত্রায় কমন থাকবে। যাদের যেটা প্রয়োজন আছে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যে কোনো পিডিএফের ডেমো পিডিএফ তোমরা ওখানে দেখতে পাবে। ঠিক আছে, পরবর্তী ক্লাস নিয়ে আসছি এই চ্যানেলে। সুতরাং চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি। ধন্যবাদ।